বাবার বুক ছাড়ো, স্বামীর বুকে আসো সোনামণি। আনন্দী অশ্রুসিক্ত চোখে একবার বাবার মুখের দিকে তাকায়। সে চাহনিতে ছিল অসহায় আরতি, শেষবারের মতো আশ্রয় খোঁজার আকুতি। কাপা মায়াভরা কণ্ঠে সে বললে, এই লোকটার সঙ্গে আমি যাব না বাবাই। আকরাম শেখ মেয়ের মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিলেন, অথচ সে হাতের উষ্ণতায় আজ কোনো আশ্বাস নেই, নেই নিরাপদ প্রতিশ্রুতি। দীর্ঘশ্বাস চেপে তিনি শান্ত গলায় বললেন, বিয়ের পর স্বামীর বাড়িতেই যেতে হয় মা। কথাগুলো যেন বজ্রঘাত হয়ে আছড়ে পড়ল আনন্দের বুকের গভীরে। মুহূর্তেই মনে হলো পায়ের নিচের মাটিটুকু সরে গেছে। যে মানুষটা মাত্র একদিন আগেও বুক পেতে তাকে আগলে রেখেছিল, আজ তিনি নিজের হাতে তাকে তুলে দিচ্ছেন এমন এক মানুষের কাছে যার নাম শুনলেই তার অন্তর আত্মা কেঁপে ওঠে। হতভম্ব আনন্দী ছুটে গিয়ে মায়ের আঁচল শক্ত করে আঁকড়ে ধরল। তার কণ্ঠ ভেঙে এলো কান্নায়। মা, মা গো, তুমিও কি আমাকে এমন একজন মানুষের কাছে থাকতে বলবে? আয়না বেগম মেয়ের কাঁপতে থাকা হাত দুটো নিজের মুঠোয় নিয়ে তাকে বুকে টেনে নিলেন। তার বুক খুব ভারী হয়ে উঠেছে, তবু সমাজের কঠিন বাস্তবতার কাছে একজন মায়ের মমতা আজ বড্ড অসহায়। ধীরে ধীরে তিনি বললেন, এখন সেই তোমার স্বামী আনন্দী। পুরো এলাকা জেনে গেছে তোদের বিয়ের কথা। একবার তোর বাবার সম্মানের কথাটা ভাব মা। কথাটা শুনে আনন্দের হাত আগলা হয়ে গেল। ধীরে ধীরে সে মায়ের কাছ থেকে সরে দাঁড়ালো। আশ্চর্যের বিষয়, তার চোখে আর এক ফোঁটাও পানি নেই। হয়তো কান্নারও একটা সীমা থাকে, সেই সীমা পেরিয়ে গেলে মানুষের আর কাঁদতে পারে না, শুধু ভেতরটা নিঃশব্দে ভেঙে চুরমার হয়ে যায়। সে নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। মনের ভেতরে একটার পর একটা প্রশ্ন বারংবার প্রতিধ্বনিত হতে লাগলো। একটি মেয়ে ফুলের মতো কোমল, স্বপ্নে মনন জীবন যে মানুষটা নির্মমভাবে পদতলিত করেছে, তাকে কিভাবে ভালোবাসা যায়? কিভাবে তাকে নিজের জীবনের সঙ্গী হিসেবে মেনে নেওয়া যায়? যে মানুষটাকে দেখলে বুকের ভেতর ভয় আর ঘৃণা একসঙ্গে জন্ম নেয়, তার সঙ্গে একই ছাদের নিচে বাকি জীবনটা কাটানো আদৌ কি কোনো মেয়ের পক্ষে সম্ভব? এরপর হঠাৎ অভি এগিয়ে এসে আনন্দের কবজিটা শক্ত করে চেপে ধরে। সে আঁকড়ে ধরার স্পর্শে ছিল কর্তৃত্ব, ছিল একরাশ নির্দয় নিশ্চিন্ততা। এরপর আকরম শেখ ও আয়না বেগমের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে তার ছিল হাসি টেনে বলে, বউ নিয়ে চললাম, একদম আপনাদের নাতি নাতনি নিয়েই ফিরব, দোয়া করবেন। কথাগুলো শুনে চারপাশে বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। কারো মুখে কোনো শব্দ নেই, প্রতিবাদের ভাষাও যেন সবার হারিয়ে ফেলেছে। চোখের কোণে চশমা এঁটে অভি একরকম হতভম্ব ভঙ্গিতে আনন্দের হাত শক্ত করে ধরে সামনের দিকে হাঁটতে শুরু করলো। আনন্দী একবার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো না। প্রতিবাদ করার ইচ্ছেটুকু যেন তার ভিতর থেকে নিঃশেষ হয়ে গেছে। যে বাবার বুকে মাথা রাখলে এতদিন পৃথিবীর সব ভয় তুচ্ছ মনে হতো, সেই বটগাছের মতো বিশাল আশ্রয়টি আজ থেকে রক্ষা করতে পারল না। তবে আর কোথায় যাবে সে? কার কাছে গিয়ে দাঁড়াবে? নীরবে অভির সঙ্গে পা বাড়ালো আনন্দী। গাড়ির কাছে পৌঁছে অভি দরজা খুলে তাকে ভেতরে বসিয়ে দিল। তারপর নিজেও চালকের আসনে গিয়ে বসলো। ইঞ্জিনের শব্দে নিস্তব্ধতা ভাঙলেও তাদের দুজনের মধ্যে খাড় জমে থাকা নীরবতা একটুও ভাঙল না। পুরো পথ জুড়ে অভি একবারও কোনো কথা বলল না। আনন্দী জানলার বাইরে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। গাড়িটা সামনে এগিয়ে চলল, আর তার সঙ্গে সঙ্গে আনন্দীর পরিচিত পৃথিবীটাও যেন ধীরে ধীরে পেছন ফেলে হারিয়ে যেতে লাগলো। গাড়িটা এসে থামে ঠিক অভিদের বাড়ির সামনে। ব্রেক কষার সঙ্গে সঙ্গে দরজা খুলে দ্রুত নেমে পড়ে আনন্দী। এক মুহূর্ত অপেক্ষা না করে সে সোজা বাড়ির ভেতরে ঢুকে পড়ল, যেন গাড়ির ভেতরটুকু তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। অভি অবশ্য তাড়াহুড়ো করলো না। নিশ্চিন্ত ভঙ্গিতে গাড়ি থেকে নেমে নিজের সাঙ্গপাঙ্গর দিকে তাকিয়ে বলে, আগামী 3 দিন আমি বাড়ি থেকে বাইর হব না, কেউ আমারে ডিস্টার্ব করবি না। কথাটা শুনে তার সাঙ্গপাঙ্গরা একে অন্যের মুখোমুখি চাচারি করে হাসাহাসি করতে ফেললো। তাদের এই অনর্থক হাসি অভির চোখ এড়ালো না। তবে সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে সে অলস ভঙ্গিতে শরীরটা টান টান করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে প্রথমেই সদর দরজায় বড়সড় একটা তালা ঝুলিয়ে দেয়। ধাতব তালার শব্দে পুরো বাড়িটা যেন আরও নিস্তব্ধ হয়ে ওঠে। তারপর ধীর পায়ে শোবার ঘরের দিকে এগিয়ে গেল অভি। ঘরে ঢুকতেই তার দৃষ্টি গিয়ে থামলো বারান্দায় কাছের দরজার সামনে। আনন্দী নিঃশব্দে সেখানে দাঁড়িয়ে আছে, মাথাটা দরজার সঙ্গে হেলান দেওয়া, দৃষ্টি বাইরে কোথাও স্থির। মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সমস্ত অনুভূতি এক মুহূর্তে পাথর হয়ে গেছে। নিঃশব্দে তার পেছনে গিয়ে দাঁড়ালো অভি। দুজনের মাঝখানে সামান্য দূরত্বটুকু ইচ্ছা করেই মুছে দিল সে। আনন্দের পিঠে তার শৈলে উষ্ণতা লাগতেই আনন্দের বুকের ভেতরটা কেঁপে ওঠে। অজান্তে সে শুকনো ঢোক গিলে ফেলল।
অভি ধীরে ধীরে মুখটা তার কানের কাছে নিয়ে নিচু ভারী স্বরে বলে, আজ থেকে তুমি সম্পূর্ণ আমার, এক চুল পরিমাণও অন্য কারো নও। আনন্দে ঠোঁট কেঁপে ওঠে। আমি? শব্দটা সম্পূর্ণ হওয়ার আগে অভি এক ঝটকায় তাকে নিজের দিকে ফিরিয়ে নেয়। এক হাতে বারান্দার কাছের দরজাটা টেনে বন্ধ করে আর অন্য হাতে শক্ত করে চেপে ধরে আনন্দীকে। ঘর যুগে নেমে আসে এক ভারী দমবন্ধ করার নীরবতা। অভি অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো আনন্দীকে। তার চোখে মুখে এক অদ্ভুত জেদ, যেন পৃথিবীর কোনো বাধাই তাকে থামাতে পারবে না। অভির এই জেদ এক প্রকারের অস্বস্তি বয়ে আনে আনন্দীর মোড় জুড়ে। আনন্দী আতঙ্কে দুপা পিছিয়ে যায়। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে কাঁপছিল যেন মনে হতে থাকে নিস্তব্ধ ঘরেও তার শব্দ শোনা যাচ্ছে। সে দুই হাতে অভিকে সরিয়ে খাটের একপাশে গিয়ে দাঁড়ায়। অভি আবার সামনে এগোতেই আনন্দী অন্যদিকে চলে যায়। এভাবেই শুরু হলো এক নিঃশব্দ ধাওয়া। খাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আনন্দী শুধু নিজেকে বাঁচানোর জন্য ছুটে বেড়াতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপে ছিল ভয়, প্রতিটি নিঃশ্বাসে ছিল অসহায়তা। অভি বিরক্ত মিশ্রিত স্বরে বলল, দুষ্টুমি করো না সোনামণি, আমার আর তর সইতেছে না, কাছে আসো। আনন্দীর চোখ দুটো রাগে আর ঘৃণায় লাল হয়ে ওঠে। আচ্ছা, সব কিছু কি সিনেমার মতো হয়? সবার কি রেড ফ্ল্যাগ হিরোই পছন্দ হয়? অতি কষ্টে আনন্দী কাঁপা কাঁপা গলায় বলে, আপনি আমার কাছে আসলে বড় ঘৃণা লাগে অভি, বোঝার চেষ্টা করুন প্লিজ। কথাটা শুনে অভি কয়েক মুহূর্ত নিশ্চুপ থাকে, তারপর ধীরে সরে বলল, কাছে আয়, আর লাগবে না। আমি আপনাকে ঘৃণা করি অভি। জানি। অভি অনড় দৃষ্টি আর কঠিন নীরবতা দেখে আনন্দী বুঝে যায় তাকে আজ কোনোভাবেই ফিরে রাখা যাবে না। সে চেষ্টা হিসেবে দ্রুত পায়ে হলরুমে গিয়ে টি টেবিলের ওপর রাখা ফল কাটার ছোট ছুরিটা তুলে নেয়। কাপ্পা হাতে ধারালো ফলাটা নিজের গলার কাছে চেপে ধরে অভির দিকে তাকায়। চোখে ভয়, ক্ষোভ আর অসহায়তার এক অদ্ভুত মিছিল। কিন্তু অভি যেন একেবারেই বিচলিত হলো না। দুই হাতে বুকের ওপর ভাঁজ করে দরজায় চোখ কাটে ঠেসে দিয়ে নির্বিকার চোখে তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিতে ছিল না আতঙ্ক, না ছিল তাড়াহুড়ো, ছিল কেবল এক গভীর দুর্বোধ্য স্থিরতা। আনন্দের কণ্ঠ কেঁপে ওঠে, আত্মহত্যা মহাপাপ, কিন্তু আপনার সঙ্গে থাকার চেয়ে এই পাপ করাটা বোধহয় সহজ। কথাগুলো শুনে অভির মুখের কোনো পরিবর্তন এলো না। ধীর স্থির পদক্ষেপে সে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। একেবারে পেছনে না তাকিয়ে শান্ত গলায় বলল, আমারে যেদিন বুঝবা সেদিন পাগলের মতো খুঁজবা। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিঃশব্দে দরজা খুলে বাইরে চলে যায়। দরজা বন্ধ হওয়ার শীর্ণ শব্দটুকু যেন পুরো ঘর জুড়ে দীর্ঘনিশ্বাস হয়ে ছড়িয়ে পড়ল। আনন্দী ধীরে ধীরে ছুরিটা টি টেবিলের ওপর নামিয়ে রাখে। তারপর সমস্ত শক্তি যেন এক নিমেষে নিঃশেষ হয়ে গেল, এমনভাবে সোফায় শরীর এলিয়ে দিল। শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল সে। মাত্র একটি দিনের ব্যবধানে জীবনটা যেন সম্পূর্ণ বদলে গেছে। যে জীবনে একসময় রঙিন স্বপ্নে, হাসিতে আর অগণিত সম্ভাবনায় ভরেছিল, সেই ফুলের মতো কোমল জীবন আজ মুহূর্তেই বিবর্ণ হয়ে গেছে। চারপাশে সবকিছু আগের মতোই আছে, অথচ তার নিজের পৃথিবীটা যেন নিঃশব্দে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিজের দুর্ভাগ্যের কথা ভাবতে ভাবতেই এক মুহূর্তে আনন্দের অনুভব করলো পায়ের নিচে মাটি যেন হঠাৎ করেই সরে গেছে। কিছু বুঝে ওঠার আগেই অভি তাকে অনায়াসে কোলে তুলে নিয়েছে। এতটাই আকস্মিক ছিল ঘটনাটা যে প্রতিবাদ করার সময়টুকু সে পেল না। পরক্ষণে স্তম্ভিত ফিরে আসতেই আনন্দী ছটফট করে উঠল। হাত পা ছুঁড়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করতে লাগলো আনন্দী। কিন্তু বাধুর অভির বাহুর বাঁধন ছিল পাথরের মতো দৃঢ়। তার পদক্ষেপও ছিল কোনো দ্বিধা। নিশ্চুপ ভঙ্গিতে সে আনন্দীকে নিয়ে সোজা নিজেদের ঘরে থেকে এগিয়ে গেল। ঘরে ঢুকে অত্যন্ত সাবধানে আনন্দীকে বিছানার কিনারে বসিয়ে দিল অভি। তারপর ধীর গতিতে ঘুরে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। দরজা লাগানোর ক্ষীণ শব্দে আনন্দীর বুকের ভেতরটা কেঁপে ওঠে। দরজা থেকে সরে এসে অভি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। প্রতিটি পদক্ষেপে যেন ঘরের নিস্তব্ধতা আরও ভারী হয়ে তুলছিল। আর আনন্দী অচেনা আশঙ্কায় বুক ধরফর করতে লাগলো। বিছানার কিনারায় বসে তার প্রতিটি পদক্ষেপ শুনতে লাগলো। আনন্দী একেবারে সামনে এসে দাঁড়ায় অভি। দুই হাতে বাড়িয়ে দেয় তার থুতনি, আঙুলের ডগায় তুলে দেয় সে। বাধ্য হয়ে চোখ তুলে তাকাতেই অভির ঠোঁটের কোণে হালকা এক তাচ্ছিলের হাসি ফুটে উঠল। কি সমস্যা তোর? আমি তো দেখতে খারাপ না, বডিও মন্দ না, উচ্চতাতেও তো বেশ আছি, তাহলে আপত্তিটা ঠিক কোথায় তোর? আনন্দী এক ঝটকায় মুখ ফুরিয়ে নেয়। বুকের ভেতর জমে থাকা আতঙ্ক আর ক্ষোভ একসঙ্গে গলার এসে আটকালো। আমি প্রেগনেন্ট অভি।
কথাটা শুনে অভির মুখের বিস্ময়ের কোনো ছাপ ফুটল না, বরং চোখের কোণে যেন এক চিলতে দুষ্ট হাসি খেলে গেল। শান্ত প্রায় নির্লিপ্ত কণ্ঠে সে বলল, পা ঘেঁষাঘেঁষি করলেই প্রেগনেন্ট হয় না সোনামণি। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা, লিখেছেন কায়নাত খান কবিতা। পর্ব 43। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।